ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি এজি মাহমুদ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়ালেও মুনাফার উপর বাড়তি কর থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বাংলাদেশ বেতারে আবারও অনিয়ম, 100 কোটি টাকার প্রকল্পে 1/3 লোপাটের অভিযোগ। এবং আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার দাবি। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। চলতি অর্থ বছরে সঞ্চয়পত্রের মোট বিক্রি ছাড়িয়ে গেছে 65,500 কোটি টাকা। ক্ষুদ্র সঞ্চয়কারীরা বলছেন, ব্যাংকে আমানতের মুনাফা কমে যাওয়ার কারণে সঞ্চয়পত্রই এখন তাদের ভরসা। তবে বাড়তি আয়করের কারণে মুনাফার অংশ কমে যাওয়ার কারণে কিছুটা ক্ষুব্ধ সাধারণ মানুষ। সরকারের কাছে তারা দাবি করেছেন, আগামী বাজেটে যেন সঞ্চয়পত্রের মুনাফার উপর কর হার কমিয়ে আনা হয়। ব্যাংক ঋণের সুদের হারের লাগাম টানতে ব্যাংকে আমানতের সুদ হারও কমে দাঁড়িয়েছে 6% নিচে। অন্যদিকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে গড় মুনাফা পাওয়া যায় 10% বেশি। ফলে ক্ষুদ্র আমানতকারী বা সঞ্চয় থেকে খরচ চালানোর ওপর নির্ভরশীলদের জন্য এখন বেশি লাভের পথ সঞ্চয়পত্রে টাকা লগ্নি করা। সঞ্চয়পত্রটাই আমাদের মূল ভরসা, আমাদের তো ইনভেস্টমেন্টের আর কোনো সুযোগ নেই। কিন্তু আগে যেখানে 1100 টাকা আসতো, সেখানে এখন নেমে আসছে 800 টাকার কিছু বেশি। গভর্নমেন্ট এটা ইন্টারেস্ট কমায় নাই, কিন্তু ট্যাক্স বৃদ্ধি করছে। এবং যারা 5 লাখের উপরে টাকা রাখছে তাদের 10% কাটছে। 5 লাখের উপরে হয়তো আমরা জায়গা জমি যাই ছিল সবটা বিক্রি করে নিয়ে এসে আমরা এখানে রাখছি। যেহেতু ডিজিটাল পদ্ধতি চালুর পর সঞ্চয়পত্র ক্রয় বা মুনাফা সংগ্রহের দুর্ভোগ কমে যাওয়ায় সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়েছে। গ্রাহকের আগের মতো হয়রানিটা অনেক কমে গেল। শুধু ফর্মটা দিয়ে গেলেই সঞ্চয়পত্র একবার ইস্যু হয়ে গেলে প্রতি মাসে মাসে বা 3 মাস পর পর প্রফিটের টাকা অ্যাকাউন্টে চলে যায়। সুবিধা বাড়লেও স্বস্তিতে নেই সাধারণ গ্রাহকরা। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সামান্য সঞ্চয়ের মুনাফায় টানাটানি লেগেই থাকে। লভ্য অংশটা সেটা আমাদের অনেক কম হয়ে গেছে, বিধায় কষ্ট হচ্ছে চতুর্দিক দিয়ে। ভাড়া বাসায় থাকি, কোনো বাড়ি ঘর জায়গা জমিন কিছুই নাই আমাদের। 4টা সন্তান নিয়ে অনেক কষ্টে আছি। পরিবার সঞ্চয়পত্র আসতে এটা করটা যাতে না নেওয়া হয়, আমরা এটাই আশা করব। প্রায় 65,000 কোটি টাকার মতো টোটাল বিনিয়োগ হচ্ছে, আর নিট বিনিয়োগটার পরিমাণ হচ্ছে 25,000 কোটি টাকার মতো। আমরা হয়তো অনেক সময় ভাবছিলাম যে এখন টিআইএন দেয়া বা অন্যান্য অনলাইন করাতে সঞ্চয়পত্র বিক্রি হয়তো কমতে পারে, বাট বাস্তবে দেখা যাচ্ছে সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে। 2020-21 অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে 20,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য সরকারের। জানুয়ারি পর্যন্ত মুনাফা পরিশোধ করার পর নিট বিক্রি ছাড়িয়েছে 25,000 কোটি টাকা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সঞ্চয়পত্রের বাড়তি বিক্রি অর্থনীতির লাভ কি, এই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর। ডক্টর মনসুর, আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দায় এবং স্বাগত তালিকাতায়। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি শুনতে পাচ্ছিলেন বা দেখছিলেন। সেখানে আমরা যেটি দেখলাম যে সাধারণ মানুষের সঞ্চয়ের জায়গায় মূল ভরসা হচ্ছে সঞ্চয়পত্র। সরকারের ক্ষেত্রেও ঠিক একই রকম দেখতে পাচ্ছি আমরা, মানে সরকার প্রচুর সঞ্চয়পত্র বিক্রি করছে এবং ঋণ নিচ্ছে। মানে যদি আমরা চিন্তা করি যে একক উৎস হিসাবে সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের এই খাত থেকে এত ঋণ নেওয়ার পিছনে কি কারণ রয়েছে? সত্যি কথা বলতে এটার কোনো সঙ্গত কারণ নাই। এটা সরকার একটা নিজস্ব পাতানো ফাঁদেই আটকে গেছে বলতে হবে। কারণ পৃথিবীর সব দেশেই সঞ্চয় হয়, সঞ্চয়টা হবে সাধারণত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে এবং বাজার ভিত্তিক একটা ব্যবস্থার মাধ্যমে। সরকারের কোনো দায় দায়িত্ব নাই যে জনগণের সঞ্চয়কে সংগ্রহ করা বা উচ্চ মূল্যে সেখানে সুদ দেওয়া। এই জায়গাটাতে আমি মনে করি যে বাংলাদেশ একটা বিশাল ব্যতিক্রম, এবং আমরাই কিন্তু সুদের হারটাকে বাজারের সাথে যে তুলনা করা হয় সেটার সাথে মিলিয়ে দেখতে পারে আমরা দেখতে পাই যে সেখানে বিশাল পার্থক্য, এবং পার্থক্যটা দিন দিন বেড়ে চলেছে। এখন কথা হচ্ছে যে সরকার এটাকে দুইভাবে দেখে। একটা হচ্ছে যে এটা একটা জনগণের জন্য কিছুটা একটা ইনকামের সুবিধা করে দিচ্ছে, অর্থাৎ এক ধরনের সমাজ কল্যাণমূলক কাজ, বা যেটাকে সোশ্যাল সেফটি নেট হিসাবে সরকার এটাকে দেখাচ্ছে। এটা একটা দিক। আরেকটা হচ্ছে রাজনৈতিক দিক,
যেটা একটা খুব পপুলার ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, এত বেশি পপুলার হয়ে গেছে যেখানে হাত দিলে পরে একটা ভীমরুলের চাকের মতো একটা মানে রাজনৈতিকভাবে অপ্রিয় একটা কাজ হয়ে যাবে। এবং এটার সাথে আবার আমলারাও জড়িত আছেন, তাদের পেনশনের আনলিমিটেড অ্যাক্সেস আছে, তারা যে কোনো পরিমাণে টাকা সঞ্চয়পত্র কিনতে জি পারে। ডক্টর সেখানে মনসুর, কোনো কিন্তু limit নেই। সাধারণ মানুষ আসলে কোথায় টাকা রাখবেন? কারণ বিনিয়োগের জন্য তো তারা অন্য কোনো ভালো জায়গায় পান না, ব্যাংকে রাখলেও খুব বেশি তারা ইন্টারেস্ট পান না, তাহলে তারা কি করবেন? এটা একটি কন্ট্রাডিকশনের মতো। আবার আপনারা বলেন যে সঞ্চয়পত্র বেশি কেনাটাও আসলে সরকারের ঋণ ব্যবস্থাপনার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আসলে সমাধানটা কোথায়? না, সমাধান আমাদের খুঁজতে হবে বাজারেই। পৃথিবীর সব দেশেই যেভাবে আছে আমাদেরকেও সেভাবে চলতে হবে। অর্থাৎ ব্যাংকিং খাত, দেখুন সঞ্চয়পত্রের টাকা নিয়ে সরকার কি করছে? সরকার এটা খেয়ে ফেলছে, সরকার এটা বাজেট ঘাটতি মেটাচ্ছে এখান থেকে। এটাতে কিন্তু সরকারের যে মানে জনগণের মানে দেশের যে কোনো উপকার হচ্ছে তা নয়। এটা একটা সরকারি একটা ইনস্ট্রুমেন্ট, যেটা কোনো ট্রানজাকশন হয় না, যেটাকে বন্ড বলা হয় নামে, কিন্তু আসলে কিন্তু এটা ট্রেডেবল না। এটাকে একজনের কাছে বন্ড আরেকজনের কাছে বিক্রি করা যায় না। একমাত্র সরকারই হচ্ছে এটা বিক্রেতা, এবং সরকারের কাছে এটা রিডিম করতে হবে। তো এই ধরনের আউটডেটেড একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা লক্ষ লক্ষ কোটি টাকা যেখানে জমা হয়ে আছে, এটা কিন্তু আমাদের আর্থিক খাতের জন্য বিশাল ক্ষতির কারণ। দ্বিতীয়ত যেটা হচ্ছে, পৃথিবীর সব দেশেই এখন ফাইন্যান্সিয়াল অ্যাসেটে রিটার্নটা খুব কম। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আমি বিশেষ করে ব্যাংকিং অ্যাসেটে পশ্চিমা দেশগুলোতে দেখি সেখানে একেবারে 0 থেকে নেগেটিভে আছে। আমাদের এখানে তাও কিছু পজিটিভ আছে। এখন কথা হলো, আসলে যে জায়গাটা হাত দেওয়া দরকার সরকারের, সেই জায়গাটা হচ্ছে স্টক মার্কেটটাকে উজ্জীবিত করা, বন্ড মার্কেটটাকে উজ্জীবিত করা, এইসব দিকে আমাদের নজর দিতে হবে। এবং নিজস্ব সেলফ এমপ্লয়েড বিজনেস খোলা, এই জায়গাগুলোতে আমাদেরকে নজর দিতে হবে। মানুষ যেন তাদের টাকাটা বিনিয়োগ করে নিজেরাই যদি কিছু কাজ করতে পারে, সেটাও কিন্তু একটা বিশাল কাজ। এবং ব্যাংকিং খাতের মাধ্যমে কিন্তু ইন্টারমিডিয়েশন হয়, সেই টাকাটা আরেকজন ব্যবহার করতে পারে, আরেকটা উদ্যোক্তা সেটা নিতে পারে, এবং সেখান থেকে ভ্যালু ক্রিয়েশন হয়, জব ক্রিয়েশন হয়, বিনিয়োগ হয়। কিন্তু সরকারের এই সঞ্চয়পত্রের মাধ্যমে কোনো বিনিয়োগ হয় না। এটা সরকার নিচ্ছে এবং সরকার বাজেট ফাইন্যান্সিং এ সেটাকে ব্যবহার করছে, এবং অতিরিক্ত সূত্রে সরকারকেই গুনতে হচ্ছে, এবং সেই জন্য জনগণকে আবার ট্যাক্সও দিতে হচ্ছে। জি ডক্টর মনসুর, যেহেতু সরকারের অর্থ প্রয়োজন হচ্ছেই, তাহলে বিকল্প কোন উৎস থেকে সরকার তার প্রয়োজনীয় অর্থ সংরক্ষণ করতে পারে সঞ্চয়পত্রের চেয়ে কম সুদে? সে উৎসগুলোর সন্ধান দেবে। সেই উৎসটা তো খুব ক্লিয়ার। পৃথিবীর সব দেশেই যেটা হয় সেটা হচ্ছে যে ট্রেজারি বিল ইস্যু করে বা সরকারের লং টার্ম বন্ড ইস্যু করে সরকার টাকা তুলে থাকে। যেমন ইউএস ট্রেজারিতে 30 ইয়ার বন্ড আছে, আবার 30 ডে বন্ড আছে। তো এগুলোই ইস্যু করা হয়, 6 মাসের আছে, 3 বছরের আছে, 10 বছরের আছে। এইভাবে তারা বন্ড ইস্যু করে এবং বন্ড ইস্যু করে ফাইন্যান্সিং করে। দেখুন, যদি বা আজকে বাংলাদেশে যদি সরকার 3 বছর বা 3 মাসের বন্ড ইস্যু করে, আমি বলতে পারি যে ইন্টারেস্ট রেট হবে 4% মতো, 4, 4.5, তার বেশি হবে না। তাহলে কি হবে? তাহলে সরকারের কতখানি সাশ্রয় হচ্ছে? সরকার দিচ্ছে 11.5% সঞ্চয়পত্রে, অথচ সরকার 4.5 বা 3%, 3.5% কিন্তু বাজার থেকে এই টাকাটা নিতে পারে। তাহলে এই যে বাকি 7% বা 8%, 8%-এর মতো বেশি দিচ্ছে সরকার, সেটা কিন্তু প্রয়োজন ছিল না। এবং এই অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে, এটা তো কোনো ফ্রি লাঞ্চ নয়। এই টাকাটা কিন্তু সরকার আবার জনগণের কাছ থেকে তুলবে, অথবা টাকা ছাপিয়ে এই টাকাটা ঋণ শোধ করবে। জি ডক্টর মনসুর, আরেকটি প্রসঙ্গে না এলেই নয়, সেটি হচ্ছে সাধারণ মানুষের দাবি হচ্ছে এখন যে কর ভারটুকু রয়েছে সঞ্চয়পত্রের উপরে, সেটির জন্য আগামী বাজেটে কমিয়ে ফেলা হয়। এটি কি আসলে স্ল্যাব করে দেওয়া যায় কিনা, যে 5 লাখ টাকার সঞ্চয়পত্র যার রয়েছে তার ক্ষেত্রে কর ভার একরকম হবে, যার 25 লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে তার ক্ষেত্রে একরকম কর ভার হবে? কারণ অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে সাধারণ মানুষের চেয়েও বিত্তশালীরাও সঞ্চয়পত্র কেনেন, এটি কি হতে পারে কিনা? দেখুন, বিত্তশালীরাই বেশি সঞ্চয়পত্র কেনে। আমরা বেশ কিছুদিন আগে, 10 বছর 8-9 আগে একটা স্টাডি করেছিলাম, সার্ভে করেছিলাম। সেখানে দেখা গিয়েছিল প্রায় 70-80% অর্থই মানে সঞ্চয়পত্রের অর্থ তখনই, এখন তো আরো বেশি হবে আমি মনে করি, 1 কোটি টাকার ঊর্ধ্বের লোকজন তাদের হাতে ছিল। অর্থাৎ বিনিয়োগটা করে ধনীরাই। এবং এই যে অর্থ যেটা দেওয়া হচ্ছে অতিরিক্ত, যেটাকে বলা হচ্ছে সোশ্যাল সেফটি নেট, আসলে এটা দরিদ্ররা বেশি পাচ্ছে না, 20% বা 25% হতে পাচ্ছে, বাকিটা কিন্তু ধনীরাই পাচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কর, এখানে আমি মনে করি আমি যদি সঞ্চয়পত্র কিনি, আমার জন্য তো এটা খুব সুবিধা, আমার 10% কর দেবো এবং দ্যাট ইজ ফাইনাল। কিন্তু আসলে তো আমার জন্য কর হচ্ছে 30%, এবং বা এখন কমে সেটা 25% হয়েছে মনে হয়। এবং সেটার উপর আবার আমাকে 9% ওয়েলথ সারচার্জ দিতে হচ্ছে। তাহলে সেখানে 10% যেখানে ফাইনাল,
সেটা কিন্তু ধনীদের জন্য বিশালভাবে উপকৃত। এখন যেটা আপনারা বলছেন, যারা খুবই দরিদ্র তারাও সঞ্চয়পত্র কেনে, মানে খুবই দরিদ্র না, মানে একেবারে নিম্ন মধ্যবিত্তের, তাদের ক্ষেত্রে হয়তো কর এটা প্রযোজ্য নয়। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে যারা কর প্রদেয় নয় সেই ধরনের লোকেদের ক্ষেত্রে কর নেওয়াটা উচিত নয় বা রিফান্ড করে দেওয়া উচিত। কিন্তু যেহেতু বাংলাদেশের এনবিআর রিফান্ড দেওয়ার মতো সক্ষমতা নাই, সেই জন্য একটা নিচের দিকে স্ল্যাব বা 3 লাখ টাকা পর্যন্ত বা 2 লাখ টাকা পর্যন্ত এটা করমুক্ত করে দিতে পারে সরকার। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আহসান ইস মনসুর তালি খাতায় যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সঙ্গে পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান ইস মনসুর। চলে যাচ্ছি পরের খবরে। বিভিন্ন প্রকল্পের অনিয়মে আবারও বাংলাদেশ বেতারের নাম। বেতারের গোপালগঞ্জ এবং ময়মনসিংহ প্রকল্প বাস্তবায়নের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আর্থিক নয়ছয়ের প্রমাণ পেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে 107 কোটি টাকার প্রকল্পে লোপাট হয়েছে 3 ভাগের 1 ভাগই। এতে করে গোপালগঞ্জ এবং ময়মনসিংহ বেতারের উদ্বোধনের পরেও সেবা পাচ্ছেন না শ্রোতারা। বেতার গোপালগঞ্জ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 92.0 মেগাহার্টজে। বেতারের গোপালগঞ্জ কার্যালয়ে প্রকল্পের কাগজপত্রে কম্পাউন্ড জুড়ে 26 প্রকারের 851টি ফুলের গাছের তথ্য থাকলেও বাস্তবে একটিও নেই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কার্যালয়েও একই অবস্থা, অথচ এসব ফুল গাছের জন্য 35 লাখ টাকা খরচ দেখানো হয়েছে প্রকল্পে। 90.0 মেগাহার্টজে আজকের সকালবেলার অনুষ্ঠান 300 রেডিও সেট কেনা হয়েছে 41 লাখ টাকায়। প্রতিটি রেডিও সেটের ক্রয় মূল্য দেখানো হয়েছে 13,820 টাকা। এই মানের একটি রেডিও সেটের বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ 500 টাকা। অভিযোগ রয়েছে অতি নিম্নমানের কাজ করায় দুটি কেন্দ্রেরই লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পূর্ণ নষ্ট, অথচ এর জন্য বাজার দরের প্রায় 10 গুণ 2,25 লাখ টাকা খরচ করা হয়েছে। ট্রান্সমিটার দুর্বল হওয়ায় বেতারের গোপালগঞ্জ এবং ময়মনসিংহ কেন্দ্রের অনুষ্ঠানও ঠিকমতো শোনা যায় না। অভিযোগ রয়েছে অর্থ আত্মসাতের জন্য দুটি কেন্দ্রের ভবন নির্মাণের 2 বছর আগে 2016 সালে দুটি ট্রান্সমিটার কিনে জাতীয় বেতার ভবন আগারগাঁওয়ের গাড়ি বারান্দায় ফেলে রাখা হয়। এরকম ভাবে প্রকল্পের জন্য এসি ক্রয়, আর্থিং, অ্যাকুইস্টিক, সাইনবোর্ড, সোলার প্যানেল স্থাপন সহ প্রায় সকল ক্ষেত্রেই দুর্নীতি করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও মূল্যায়ন বিভাগ IMEDর এক প্রতিবেদনেও নানা ত্রুটি বিচ্যুতির বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এর বিপরীতে দুটি তদন্ত কমিটি কাজ শুরু করলেও তাদের রিপোর্ট আলোর মুখ দেখেনি। প্রকল্প পরিচালক সহ বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই মুহূর্তে তো আমি তো ফ্রি না, একটা মিটিংকে আসলাম, একটা প্রিমিক মিটিং হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বিশ্ব বেতার দিবস নিয়ে। আমি তো এখন রিটায়ারমেন্টে, আমি তো এখন এসব বিষয়ে কথা বলবো না। ওই সময় গোপালগঞ্জ আর ইয়ের জন্য তখন নারায়ণচন্দ্র শীল ছিল ওই প্রজেক্টের কাজ চলার সময়। এগুলো হলো আমাদের অফিসিয়াল ব্যাপার, এগুলো আপনারা ডিন হিসেব আছে বা ইএস সেখানে জানেন। আমি এগুলো সম্বন্ধে তেমন কিছু জানি না, বুঝছেন। এগুলো বলা যাবে না, আমাদের যে পারমিশন ছাড়া এগুলো হলো কিছু বলা যাবে না। প্রকল্পের সাথে যুক্ত কেউ কেউ গণমাধ্যমের পরিচয় জানার পর ফোন কেটে দেন। শরীফুজ্জামান সাহেব বলছেন? হ্যাঁ, কে বলছিলেন? রঞ্জন সাহেব, আমার নাম রাজীব, আমি ডিবিসি নিউজের রিপোর্টার। গত বছরের নভেম্বরে তদন্ত শুরু করে দুদক। এখন পর্যন্ত দুদককে সব কাগজও সরবরাহ করা হয়নি। ওরা তো আংশিক রেকর্ডপত্রই সব দেয়নি এখনো। রেকর্ডপত্র স্টাডি করে না আমি যাবো, না হলে ওদের ধরবো কি করে যে কোথায় কাজ হয় নাই। আংশিক রেকর্ডপত্র আসছে আর কি। আমাকে ক্ষমা করবেন, মহাপরিচালকের নির্দেশ ছাড়া আমি কোনো কথা বলার জন্য এন্টাইটেল না। কিন্তু বেতারের এই দুটি প্রকল্পের দুর্নীতি বিষয়ে মহাপরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, গোপালগঞ্জ। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে তালি খাতায়। আগামী বাজেটে নারীদের ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করার দাবি করেছে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনিউর নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। সকালে এনবিআরের সঙ্গে প্রাকবাজার আলোচনায় এমন প্রস্তাব দিয়েছে সংগঠনটির নেতারা। এছাড়াও নারীদের শতভাগ মালিকানাধীন কোম্পানির কর হার 32.5% থেকে কমিয়ে 25% নির্ধারণ করারও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে পাহাড়ি নারী এবং নারী কৃষকদের জন্য বিশেষ স্কিম ঘোষণার দাবি জানায় সংগঠনটির নেতারা। এর আগে স্থানীয় পর্যায়ে প্রস্তুতকারকদের জন্য অতি দরকারি কাঁচামালের সম্পূরক শুল্ক প্রত্যাহার সহ
বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব দেয় ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে লিখিত আকারে এসব প্রস্তাবনা উপস্থাপন করে সংগঠনটি। লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। আমরা বলেছি যে মার্কেটিং এক্সপেন্স যেটা আপনারা বেঁধে দিয়েছেন 0.5, এটাকে একটু বাড়িয়ে 3 বা 4 বা 5 করা যায় কিনা, তাহলে এরা মার্কেটিং করতে অসুবিধা হচ্ছে। আর যখন ইন্সপেকশন হয় ফ্যাক্টরি রেডি করার পরে, সেটা বুয়েটকে না দিয়ে এনবিআর আন্ডারে যদি আপনি কাউকে দিতে পারেন, তাহলে সেটা আমাদের জন্য আরো সহায়ক হবে বলে মনে করি। নারীদের জন্য এক্সামশন বলেছিলাম থ্রেশহোল্ড লেভেলটা 5 লক্ষ করে দেবার জন্য আগামী অর্থ বছরে। তো গত বছর আমরা দেখছিলাম 3 লক্ষ থেকে এটা 3.5 লক্ষ করা হয়েছিল। তো আমাদের আবেদন ছিল আসলে 5 লক্ষ টাকা পর্যন্ত। বেসরকারি 3 মোবাইল কোম্পানির কাছে 7,634 কোটি টাকা তরঙ্গ বিক্রি করল বিটিআরসি। 5 বছরের কিস্তিতে এই টাকা দেবে অপারেটররা। নিলামে গ্রামীণফোন কিনেছে সবচেয়ে বেশি তরঙ্গ, যা 10.4 মেগাহার্জ, আর বাংলালিংক 9.4 এবং রবি আজিয়াটা কিনেছে 7.6% মেগাহার্জ। তবে সরকারি অপারেটর টেলিটক কোনো তরঙ্গ কিনতে পারেনি। সব মিলিয়ে এই নিলামে মোট 27.4 মেগাহার্জ তরঙ্গ বিক্রি করেছে বিটিআরসি। নিলামের শেষ ব্লকের 5 মেগাহার্জের তরঙ্গ কিনতে প্রায় 7 ঘন্টার লড়াই চালায় গ্রামীণফোন ও রবি আজিয়াটা। পরে নিলামের 81 রাউন্ড শেষে $27 মিলিয়ন ভিত্তিমূল্যের তরঙ্গ জিপি কিনে নেয় $46.75 মিলিয়ন।